মহারাজা তোমার এসেলাম। নমস্কার বন্ধুরা, গল্পকথনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনারা শুনতে চলেছেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও রবু। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন 1921 খ্রিস্টাব্দে দোসরামে। ওনার জন্ম শতবর্ষে গল্পকথনের তরফ থেকে ওনাকে জানায় শতকোটি প্রণাম। ওনার লেখনী আমাদের চ্যানেলে তুলে ধরতে পেরে আমরা সত্যিই আপ্লুত। গল্পটি প্রথম প্রকাশিত হয় 1374 বঙ্গাব্দে সন্দেশ পত্রিকায়। গল্পের বিভিন্ন চরিত্রে আছেন সৌভাগ্য এবং সায়ন। গল্পের সাউন্ড ডিজাইন এবং পোস্টার ডিজাইনে সায়ন। গল্পের রেকর্ডিং ডিরেক্টর সৌভাগ্য। আজকের গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু হচ্ছে সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও রবু। 16 এপ্রিল। আজ জার্মানি থেকে আমার চিঠির উত্তরে বিখ্যাত বৈজ্ঞানিক প্রফেসর পমারের চিঠি পেয়েছি। পমার লিখছেন, প্রিয় প্রফেসর শঙ্কু, তোমার তৈরি রোবো বা যান্ত্রিক মানুষ সম্বন্ধে তুমি যা লিখেছ তাতে আমার যত না আনন্দ হয়েছে তার চেয়েও বেশি হয়েছে বিস্ময়। তুমি লিখেছ আমার রোবো সম্পর্কে গবেষণামূলক লেখা তুমি পড়েছ, আর তা থেকে তুমি অনেক জ্ঞান লাভ করেছ। কিন্তু তোমার রোবো যদি সত্যি তোমার বর্ণনার মতো হয়ে থাকে তাহলে বলতেই হবে যে আমার কীর্তিকে তুমি অনেক দূর ছাড়িয়ে গেছো। আমার বয়স হয়েছে, তাই আমার পক্ষে ভারতবর্ষে পাড়ি দেওয়া সম্ভব নয়। কিন্তু তুমি যদি একটিবার তোমার তৈরি মানুষটিকে নিয়ে আমার এদিকে আসতে পারো তাহলে আমি শুধুই খুশি হব না, আমার উপকারও হবে। এই হাইডেলবার্গে আমারই পরিচিত আরেকটি বৈজ্ঞানিক আছেন, ডক্টর বোরগেল। তিনিও রোবো নিয়ে কিছু কাজ করছেন, হয়তো তার সঙ্গেও তোমার আলাপ করিয়ে দিতে পারবো। তোমার উত্তরের অপেক্ষায় রইলাম। যদি আসতে রাজি থাকো তাহলে একদিকের ভাড়াটার আমি নিশ্চয়ই ব্যবস্থা করিয়ে দিতে পারবো। আমার এইখানেই তোমার থাকার ব্যবস্থা হবে বলাই বাহুল্য। ইতি রুডলফ পমার। পমারের চিঠির উত্তর আজই দিয়ে দিয়েছি। বলেছি আগামী মাসের মাঝামাঝি আসব। ভাড়ার ব্যাপারে আর আপত্তি করলাম না, কারণ জার্মানি যাতায়াতের খরচ কম নয়, অথচ দেশটা দেখার লোভও আছে যথেষ্ট। আমার রবুর সঙ্গে যাবে অবশ্যই, তবে ও এখনো বাংলা আর ইংরাজি ছাড়া কিছু বলতে পারে না। এই মাসে জার্মানটা শিখিয়ে নিলে ও সরাসরি পমারের সঙ্গে কথা বলতে পারে, আমাকে আর দোবাসির কাজ করতে হবে না। রবুকে তৈরি করতে আমার সময় লেগেছে 1.5 বছর। আমার চাকর প্রহ্লাদ সবসময় আমার পাশে থেকে জিনিসপত্র এগিয়ে টেগিয়ে দিয়ে সাহায্য করেছে, কিন্তু আসল কাজটা সমস্ত আমি নিজেই করেছি। আর যেটা সবচেয়ে আশ্চর্য ব্যাপার সেটা হচ্ছে রোবোকে তৈরি করার খরচ। সব সূত্র মিলিয়ে খরচ পড়েছে মাত্র 333 টাকা 7.5 আনা। এই সামান্য টাকায় যে জিনিসটা তৈরি হলো সেটা ভবিষ্যতে হবে আমার ল্যাবরেটরির সমস্ত কাজে আমার সহকারী, যাকে বলে রাইট হ্যান্ড ম্যান। সাধারণ যোগবিয়োগ গুণভাগের অঙ্ক কষতে রোবোর লাগে 1 সেকেন্ডের কম সময়। এমন কোনো কঠিন অঙ্ক নেই যেটা করতে ওর 10 সেকেন্ডের বেশি লাগবে। এ থেকে বোঝা যাবে আমি জলের দরে কি আশ্চর্য এক জিনিস পেয়ে গেছি বলছি এই জন্য যে কোনো বৈজ্ঞানিক আবিষ্কারকেই আমি সম্পূর্ণ মানুষের সৃষ্টি বলে মনে করতে পারি না। সম্ভাবনাটা আগে থেকেই থাকে, হয়তো চিরকালই ছিল। মানুষ কেবল হয় বুদ্ধির জোরে, না হয় ভাগ্য বলে সেই সম্ভাবনাগুলোর হদিশ পেয়ে সেগুলিকে কাজে লাগিয়ে নেয়। রবুর চেহারা যে খুব সুশ্রী হয়েছে তা বলতে পারি না, বিশেষ করে দুটো চোখ দুরকম হয়ে যাওয়াতে ট্যারা বলে মনে হয়। সেটাকে ব্যালেন্স করার জন্য আমি রবুর মুখে একটা হাসি দিয়ে দিয়েছি। যতই কঠিন অঙ্ক করুক না সে, হাসিটা ওর মুখে সবসময় লেগে থাকে। মুখে জায়গায় একটা ফুটো দিয়ে দিয়েছি, কথাবার্তা সব ওই ফুটো দিয়ে বেরো। ঠোঁট নাড়ার ব্যাপারটা করতে গেলে অযথা সময় আর খরচ বেড়ে যেত, তাই ওদিকে আর যাই।
মানুষের যেখানে ব্রেন থাকে সেখানে রবুর আছে এক গাদা ইলেকট্রিক তার, ব্যাটারি, ভালভ ইত্যাদি। কাজেই ব্রেন যা কাজ করে তার অনেকগুলোই রবু পারে না, যেমন সুখ দুঃখ অনুভব করা বা কারুর উপর রাগ করা বা হিংসে করা, এসব রবু জানেই না। ও কেবল কাজ করে আর প্রশ্নের উত্তর দেয়। অঙ্ক সব রকমেরই পারে, তবে শেখানো কাজের বাইরে কাজ করে না, আর শেখানো প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্নের উত্তর দিতে পারে না। 50,000 ইংরেজি আর বাংলা প্রশ্নের উত্তর ওকে শিখিয়েছি, একদিনও ভুল করেনি। এবার 1010 জার্মান প্রশ্নের উত্তর শিখিয়ে দিলে আমি জার্মানি যাওয়ার জন্য তৈরি হয়ে যাব। এত অভাব থেকে রবু যা করে তা পৃথিবীর আর কোনো যান্ত্রিক মানুষ করেছে বলে মনে হয় না। এমন একটা জিনিস সৃষ্টি করে গিরিডি শহরের মধ্যে সেটাকে বন্দি করে রাখার কি কোনো মানে হয়? বাংলাদেশের সামান্য রসদে বাঙালি বৈজ্ঞানিক কি করতে পারে সেটা কি বাইরের জগতে জানা উচিত নয়? এতে নিজের প্রচারের চেয়ে দেশের প্রচার বেশি, অন্তত আমার উদ্দেশ্য সেটাই। 18 এপ্রিল। একদিনে অবিনাশবাবু আমার বৈজ্ঞানিক প্রতিভা স্বীকার করলেন। আমার এই প্রতিবেশীটি ভালো মানুষ হলেও আমার কাজ নিয়ে তার ঠাট্টার ব্যাপারটা মাঝে মাঝে বরদাস্ত করা মুশকিল হয়। উনি প্রায়ই আমার সঙ্গে আড্ডা মারতে আসেন, কিন্তু গত 3 মাসের মধ্যে যতবারই এসেছেন ততবারই আমি প্রহ্লাদকে দিয়ে বলে পাঠিয়েছি যে আমি ব্যস্ত, দেখা হবে না। আজ রবুকে জার্মান শিখিয়ে আমার ল্যাবরেটরির চেয়ারে বসে একটা বিজ্ঞান পত্রিকার পাতা উল্টোচ্ছি। এমন সময় উনি এসে হাজির। আমার নিজেরও ইচ্ছে ছিল উনি একবার রবুকে দেখেন, তাই ভদ্রলোককে বৈঠকখানায় না বসে একেবারে ল্যাবরেটরিতে ডেকে পাঠালাম। ভদ্রলোক ঘরে ঢুকেই নাক সিটিয়ে বললেন, বাবা, আপনি কি হিঙের কারবার ধরেছেন নাকি? পর মুহূর্তেই রবুর দিকে চোখ পড়তে নিজের চোখ গোল গোল করে বললেন, ওরে বাস, ওটা কি? ও কি রেডিও না কলের গান না কি মশাই? অবিনাশবাবু এখনো গ্রামোফোনকে বলেন কলের গান, সিনেমাকে বলেন বায়োস্কোপ, এরোপ্লেনকে বলেন উড়োজাহাজ। আমি ওর প্রশ্নের উত্তরে বললাম, ওকেই জিজ্ঞেস করুন না ওটা কি, ওর নাম রবু। রবুস্কোপ? রবুস্কোপ কেন হতে যাবে? বলছি না ওর নাম রবু, আপনি ওর নাম ধরে জিজ্ঞেস করুন ওরা কি জিনিস, ও ঠিক জবাব দেবে। কি জানি বাবা, আপনার কি খেলা? বলে যন্ত্রটার সামনে দাঁড়িয়ে বললেন, তুমি কি হে রবু? রবুর মুখের গর্ত থেকে পরিষ্কার উত্তর এলো, আমি যান্ত্রিক মানুষ, প্রফেসর শঙ্কুর সহকারী। ভদ্রলোকের প্রায় ভিড়মি লাগা জোগাড় আর কি। রবু কি কি করতে পারে শুনে আর কিছু কিছু নমুনা দেখে অবিনাশবাবু একেবারে ফ্যাকাশে মুখ করে আমার হাত দুটো ধরে কয়েকবার ঝাঁকুনি দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। বুঝলাম এবার তিনি সত্যি ইমপ্রেসড। আজ একটা পুরনো জার্মান বিজ্ঞান পত্রিকায় প্রফেসর বোগেল্টের লেখা রোবো সম্বন্ধে একটা প্রবন্ধ হঠাৎ চোখে পড়ে গেল। উনি বেশ দেমাগি মেজাজেই লিখেছেন যে যান্ত্রিক মানুষ তৈরির ব্যাপারে জার্মানরা যা কৃতিত্ব দেখিয়েছে তেমন আর কোনো দেশে কেউ দেখায়নি। তিনি আরও লিখেছেন যে যান্ত্রিক মানুষকে দিয়ে চাকর বাকরের মতো কাজ করানো সম্ভব হলেও তাকে দিয়ে কাজের কাজ বা বুদ্ধির কাজ কোনোদিনই করানো যাবে না। প্রফেসর বোগেল্টের একটা ছবি প্রবন্ধটার সঙ্গে রয়েছে। প্রশস্ত ললাট, ভুরু দুটো অস্বাভাবিক রকম ঘন, চোখ দুটো কোটরে ঢোকা, আর থুতনির মাঝখানে একটা 2 ইঞ্চি আন্দাজ লম্বা আর সেই রকমই চওড়া প্রায় 4 কোনা কালো দাড়ির চাবড়া। ভদ্রলোকের লেখা পড়ে আর তার চেহারা দেখে তার সঙ্গে দেখা করার আগ্রহটা আরো বেড়ে গেল। 23 মে। আজ সকালে হাইডেলবার্গ পৌঁছেছি। ছবির মতো সুন্দর শহর, ইউরোপের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়ের অবস্থিতির জন্য প্রসিদ্ধ। নেকার নদী শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে, পেছনে প্রহরীর মতো দাঁড়িয়ে আছে সবুজ বনে ঢাকা পাহাড়। এই পাহাড়ের উপর রয়েছে হাইডেলবার্গের ঐতিহাসিক কেল্লা। শহর থেকে 5 মাইল বাইরে মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রফেসর পমারের বাসস্থান। 70 বছরের বৃদ্ধ বৈজ্ঞানিক আমাকে যে কি খাতির করলেন তা বলে বোঝানো যায় না। বললেন, ভারতবর্ষের প্রতি জার্মানির একটা স্বাভাবিক টান আছে, জানো বোধহয়। আমি তোমাদের দেশের প্রাচীন সাহিত্য, দর্শন ইত্যাদির অনেক বই পড়েছি। মার্কস মুলার এইসব বইয়ের চমৎকার অনুবাদ করেছেন, তার কাছে আমরা বিশেষভাবে ঋণী। তুমি একজন ভারতীয় বৈজ্ঞানিক হয়ে
আর যে কাজ করেছো তাতে আমাদের দেশেরও গৌরব বাড়ল। রবুকে তার সাইজের অনুযায়ী একটা প্যাকিং কেসে খড়, তুলো, করাতের গুঁড়ো ইত্যাদির মধ্যে খুব সাবধানে শুইয়ে নিয়ে এসেছিলাম। পমারের তাকে দেখার জন্য খুবই কৌতূহল হচ্ছে জেনে আমি দুপুরের মধ্যেই তাকে বাক্স থেকে বার করে ঝেড়ে পুছে পমারের ল্যাবরেটরিতে দাঁড় করালাম। পমার এই জিনিসটি নিয়ে এত গবেষণা, এত লেখালেখি করলেও নিজে কোনোদিনও রোবো তৈরি করেননি। রোবুর চেহারা দেখে তার চোখ কপালে উঠে গেল। বললেন, এই যে তুমি দেখছি আঠা, পেরে গাছ, স্টিকিং প্লাস্টার দিয়ে সব জোড়ার কাজ সেরেছ, তুমি বলছো এ রোবো কথা বলে, কাজ করে? পমারের গলায় অবিশ্বাসের সুর অতি স্পষ্ট। আমি একটু হেসে বললাম, আপনি ওকে পরীক্ষা করে দেখতে পারেন, ওকে প্রশ্ন করুন না। পমার রবুর দিকে ফিরে বললেন, বলছি আবার মাস্টু। অর্থাৎ তুমি কি কাজ করো? রবু স্পষ্ট গলায় স্পষ্ট উচ্চারণে উত্তর দিল, অর্থাৎ আমি আমার মনিবের কাজে সাহায্য করি আর অঙ্কের সমস্যার সমাধান করি। পমার রবুর দিকে অবাক দৃষ্টিতে চেয়ে কিছুক্ষণ মাথা নাড়লেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, উফ শঙ্কু, তুমি যা করেছো বিজ্ঞানের ইতিহাসে তার কোনো তুলনা নেই। বোগেলটের ঈর্ষা হবে। এর আগে বোগেল সম্বন্ধে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। হঠাৎ পমারের মুখে তার নাম শুনে একটু চমকেই গেলাম। বোগেলটো কি নিজে কোনো রোবো তৈরি করেছেন নাকি? আমি কিছু জিজ্ঞেস করার আগেই পমার বললেন, বোগেল্ট হাইডেলবার্গেই আছে, আমারই মতো নির্জন পরিবেশে, তবে নদীর ওপারে। আমার সঙ্গে আগে যথেষ্ট আলাপ ছিল, বন্ধুত্বই বলতে পারো। একই স্কুলে পড়েছি বার্লিনে, তবে ওর চেয়ে আমি 3 বছরের সিনিয়র ছিলাম। তারপর আমি হাইডেলবার্গে এসে ডিগ্রি পড়ি, ও বার্লিনেই থেকে যায়। বছর 10 হলো ও এখানে এসে ওদের পৈতৃক বাড়িতে রয়েছে। উনি কি নিজে রোবো তৈরি করেছেন? অনেকদিন থেকেই লেগে আছে, কিন্তু বোধহয় সফল হয়নি। মাঝে তো শুনেছিলাম ওর মাথাটা একটু বিগড়েই গেছে। গত 6 মাস ও বাড়ি থেকে বেরোয়নি। আমি টেলিফোনে কথা বলার চেষ্টা করেছি কয়েকবার, প্রতিবারই ওর চাকর বলেছে বোরগেল অসুস্থ। ইদানিং আর ফোন টোন করিনি। আমি এসেছি সেটা কি উনি জানেন? তা তো বলতে পারি না। তুমি আসছো সে কথা এখানকার কয়েকজন বৈজ্ঞানিককে আমি বলেছি, তাদের সঙ্গে তোমার দেখাই হবে। খবরের কাগজের লোকও কেউ কেউ জেনে থাকতে পারে। বোরগেলকে আর আলাদা করে জানাবার প্রয়োজন দেখিনি। আমি চুপ করে রইলাম। দেয়ালে একটা কুকু ক্লকে খুক খুক করে 4টে বাজলো। খোলা জানলার বাইরে বাগান দেখা যাচ্ছে, তারও পিছনে পাহাড়। 2-1টা পাখির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। পমার বললেন, রাশিয়ার স্ট্রেগনভ, আমেরিকান প্রফেসর স্টাইনওয়ে, ইংল্যান্ডের ডাক্তার ম্যানিংস, এরা সকলেই রোবো তৈরি করেছেন। জার্মানিতে 3-4টে রোবো তৈরি হয়েছে, আর সেগুলো সবই আমি দেখেছি। কিন্তু তাদের মধ্যে কোনোটাই এত সহজে তৈরি হয়নি, আর এমন স্পষ্ট কথাও বলতে পারে না। আমি বললাম, ও কিন্তু অঙ্কও করতে পারে, ওকে যে কোনো অঙ্ক দিয়ে আপনি পরীক্ষা করে দেখতে পারেন। পমার অবাক হয়ে বললেন, বলো কি, ও আউয়েরবাখের ইকুয়েশন জানে? জিজ্ঞেস করে দেখুন। রবুকে পরীক্ষা করে পমার বললেন, এই একেবারে তাজ্জব কাণ্ড, সাবাস তোমার প্রতিভা। তারপর এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, তোমার রোবো কি মানুষের মতো অনুভব করতে পারে? আমি বললাম, না, ও জিনিসটাও পারে না। পমার বললেন, আর কিছু না হোক, তোমার ব্রেনের সঙ্গে ওর যদি একটা সংযোগ থাকতো তাহলে খুব ভালো হতো। অন্তত তোমার সুখ দুঃখ যদি ও বুঝতে পারতো, তাহলে ওকে দিয়ে তোমার অনেক উপকার হতে পারতো। ও সত্যি তাহলে তোমার একজন নির্ভরযোগ্য সাথী হতে পারতো। পমার যেন একটু অন্যমনস্ক হয়ে পড়লেন। তারপর বললেন, আমি ওই ব্যাপার নিয়ে অনেক ভেবেছি। একটা যান্ত্রিক মানুষকে কি করে একটা রক্ত মাংসের মানুষের মনের কথা বোঝানো যায়।
এ নিয়ে অনেক দূর আমি এগিয়েও ছিলাম, কিন্তু তারপর বুড়ো হয়ে পড়লাম। ব্রেনটা ঠিকই ছিল, কিন্তু হৃদরোগ ধরে কাবু করে দিল। আর যে রোগের ওপরে এসব পরীক্ষা চালাবো, সেটা তৈরি করারও আমার সামর্থ্য রইল না। আমি বললাম, আমি রবুর কাজে দিব্যি খুশি আছি, ও যতটুকু করে তাই আমার পক্ষে যথেষ্ট। পমার কিছু বললেন না। তিনি দেখি একদৃষ্টে রবুর দিকে চেয়ে আছেন। রবুর মুখে সেই হাসি। ঘরের জানলা দিয়ে পড়ন্ত রোদ ঢুকে রবুর বাঁ চোখটার উপর পড়ছে। রোদের ঝলকানিতে ইলেকট্রিকের বাল্বের চোখও মনে হয় হাসছে। চব্বিশে মে, এখন রাত 12টা। আমি পমারের বাড়ির দোতলার ঘরে বসে আমার ডায়েরি লিখছি। গতকাল মাঝরাত্রির থেকে আরম্ভ করে আজ সারাদিনের মধ্যে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেগুলো সব গুছিয়ে লেখার চেষ্টা করছি। কতদূর পারবো তা জানি না, কারণ আমার মন ভালো নেই। জীবনে আজ প্রথম আমার মনে সন্দেহ জেগেছে যে আমি নিজেকে যত বড় বৈজ্ঞানিক বলে মনে করেছিলাম, সত্যিই আমি তত বড় কিনা। তাই যদি হতাম তাহলে এভাবে অপদস্থ হলাম কেন? কাল রাত্রের ঘটনাটাই আগে বলি। এটা তেমন কিছু না, তবু লিখে রাখা ভালো। রাত্রে পমার আর আমি ডিনার শেষ করে উঠেছি 9টায়। তারপর দুজনে বৈঠকখানায় বসে কফি খেতে খেতে অনেক গল্প করেছি। তখনও পমারকে মাঝে মাঝে অন্যমনস্ক হয়ে পড়তে দেখেছি। কি ভাবছিলেন কে জানে। হয়তো রবুকে দেখা অবধি ওর নিজের অক্ষমতার কথাটা বারবার মনে পড়ে যাচ্ছে। সত্যি উনি যেরকম বুড়ো হয়ে গেছেন, তাতে ওর পক্ষে আর রবু নিয়ে নতুন করে কোনো গবেষণা করা সম্ভব বলে মনে হয় না। আমি শুতে গেছি 10টার কিছু পরে। যাবার আগে রবুকে দেখে গেছি। পমারের ল্যাবরেটরিতে ও দিব্যি আরামে আছে বলেই মনে হলো। জার্মানির আবহাওয়া, এখানকার শীত ও প্রাকৃতিক সৌন্দর্য, এসবের প্রতি ওর কোনো ভ্রুক্ষেপই নেই। ও যেন শুধু অপেক্ষা করে আছে আমার আদেশের জন্য। ঘুমোতে যাওয়ার আগে আমরা দুই বৈজ্ঞানিক জার্মান ভাষায় ওর কাছে বিদায় নিলাম। রবুও পরিষ্কার গলায় বলল, Gute Nacht, Herr Professor Shankar. Gute Nacht, Herr Professor Palmer. বিছানার পাশে বাতি জ্বালিয়ে কিছুক্ষণ একটা ম্যাগাজিন উল্টে পাল্টে দেখছিলাম। ঢং ঢং করে নিচে সিঁড়ির গ্র্যান্ডফাদার ঘড়িতে 11টা বাজা শুনে আমি বাতি নিভিয়ে শুয়ে পড়েছি। মাঝরাত্রি যখন ঘুম ভেঙেছে, তখন কটা বেজেছে জানি না। ঘুমটা ভেঙেছে একটা আওয়াজ শুনে, আর সে আওয়াজটা আসছে আমার ঘরের ঠিক নিচে পমারের ল্যাবরেটরি থেকে। খট খট খট, ঢং ঢং, খট খট। একবার মনে হচ্ছে কাঠের মেঝের উপর মানুষের পায়ের আওয়াজ, আরেকবার মনে হচ্ছে যন্ত্রপাতি ঘাঁটাঘাঁটির শব্দ। তবে আওয়াজটা 5 মিনিটের বেশি আর শুনতে পেলাম না। তাও বেশ কিছুক্ষণ কান খাড়া করে শুয়ে রইলাম, যদি আরো কোনো শব্দ হয়। কিন্তু তারপরে ঘড়িতে 3টে বাজার শব্দ ছাড়া আর কিছু শুনিনি। সকালে ব্রেকফাস্টের সময় পমারকে আর এ বিষয়ে কিছু বললাম না, কারণ আমার ঘুমের কোনো রকম ব্যাঘাত হয়েছে শুনে উনি হয়তো ভারী ব্যস্ত হয়ে পড়বেন। ব্রেকফাস্টের পর একটু বেড়াতে যাব বলে ঠিক করেছিলাম, কিন্তু টেবিল ছেড়ে ওঠার আগেই পমারের চাকর কুট এসে একটা ভিজিটিং কার্ড তার মনিবের হাতে দিল। নাম পড়ে পমার অবাক হয়ে বললেন, সে কি, বউগেট এসেছে দেখছি। আমিও খবরটা জেনে রীতিমতো অবাক হলাম। বৈঠকখানায় গিয়ে দেখি গিরিটিতে থাকতে জার্মান পত্রিকায় ছবিতে যে মুখ দেখেছিলাম, সেই মুখ, কেবল চুলে আরও অনেক বেশি পাক ধরেছে। আমরা ঢুকতেই বৌগেল্ট সোফা থেকে উঠে দাঁড়িয়ে আমাদের অভিবাদন জানালেন। এত বয়স সত্ত্বেও তার চটপটে মিলিটারি ভাব দেখে আশ্চর্য লাগলো। এরও তো প্রায় 70-এর কাছাকাছি বয়স, কিন্তু কি জোয়ান স্বাস্থ্য। পমার বললেন, কই বৌগেট, তোমাকে দেখে তো লম্বা অসুখ থেকে উঠেছো বলে মোটেই বোধ হচ্ছে না, বরং মনে হচ্ছে চেঞ্জে গিয়ে শরীর সারিয়ে এসেছো। বৌগেল্ট ভারী গলায় হো হো করে হেসে বললেন, অসুখ বললে লোকে উৎপাতটা কম করে,
ব্যস্ত আছি বললে অনেক সময়ই কাজ হয় না, বরং লোকের তাতে কৌতূহলটা বেড়েই যায়। আর তখন তারা টেলিফোন করে বারবার জানতে চায় ব্যস্ততার কারণ কি। বুঝতেই পারছো, সে কারণটা সবসময় বলা যায় না। তা অবশ্য যায় না। পমার বোগেল্টকে পানি অফার করতে ভদ্রলোক মাথা নেড়ে বললেন, ও জিনিসটা একদম ছেড়ে দিয়েছি, আর আমার সময়ও খুব বেশি নেই। আমি আজকের খবরের কাগজে রোবো সহ প্রফেসর শঙ্কুর এখানে আসার কথা পড়লাম। ও ব্যাপারে আমার কিরকম কৌতূহল সে তো জানোই, তাই খবর না দিয়েই একেবারে শটান চলে এলাম। আশা করি কিছু মনে করনি। না না। আমি বললাম, আপনি বোধহয় তাহলে আমার যন্ত্রটা একবার দেখতে চান। সেই জন্যই তো আশা। আপনি কিভাবে অসম্ভবকে সম্ভব করলেন সেটা জানার স্বভাবতই একটা আগ্রহ হচ্ছে। বোগেল্টকে ল্যাবরেটরিতে নিয়ে এলাম। রোবুকে দেখেই বোগেল্টের প্রথম কথা হলো, আপনি বোধহয় চেহারাটার দিকে বিশেষ দৃষ্টি দেননি। আমার মনে হয় এই জিনিসটাকে যান্ত্রিক মানুষ না বলে কেবল যন্ত্র বলাই ভালো, তাই নয় কি? এটা অবশ্যই আমি অস্বীকার করতে পারলাম না। বললাম, আমি কাজের উপরই জোরটা দিয়েছি বেশি, সেটা ঠিক। অ্যাপোলোর মতো নিখুঁত সুদর্শন মানুষ ওকে নিশ্চয়ই বলা চলে না। আপনার রোবো ভালো অঙ্ক কষতে পারে শুনেছি। টেস্ট করবেন? বোগেল্ট রোবুর দিকে ফিরে বললেন, দুইয়ে দুইয়ে কত হয়? উত্তরটা রোবুর মুখ থেকে এত জোরে এলো যে পমারের ল্যাবরেটরির কাঁচের জিনিসপত্র সব ঝনঝন করে উঠল। এত জোরে রোবু কখনো কথা বলে না। স্পষ্ট বুঝলাম, আর বুঝে একটু অবাক হলাম যে বোগেল্টের প্রশ্নে রোবু বিরক্ত হয়েছে। বোগেল্টের নিচের হাবভাবও এই দাবরানির চোটে একটু আড়ষ্ট বলে মনে হলো। তিনি একের পর এক কঠিন অঙ্কের প্রশ্ন রোবুকে করতে লাগলেন, আর রোবুও যথারীতি 5 থেকে 7 সেকেন্ডের মধ্যে প্রত্যেক প্রশ্নের জবাব দিয়ে গেল। গর্বে আমার বুকটা ফুলে উঠল। বোগেল্টের দিকে চেয়ে দেখি এই 40 ডিগ্রি শীতের মধ্যেও তার কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। প্রায় 5 মিনিট প্রশ্ন করার পর বোগেল্ট আমার দিকে ফিরে বললেন, অঙ্ক ছাড়া আর কি জানে ও? আমি বললাম, আপনার বিষয়ে ওর অনেক তথ্য জানা আছে, জিজ্ঞেস করে দেখতে পারে। আসবার আগে একটা জার্মান বিজ্ঞান কোর্স থেকে বোগেল্টের জীবন সংক্রান্ত অনেক খবর রোবুর মধ্যে পুড়ে দিয়েছিলাম। আমি আন্দাজ করেছিলাম যে বোগেল্ট রোবুকে প্রশ্ন করতে পারেন। বোগেল্ট আমার কথা শুনে যেন বেশ একটু অবাক হলেন। তারপর বললেন, এত জ্ঞান আপনার যন্ত্রের? বেশ, বলো তো হেড রবু, আমার নামটি কি? রোবুর মুখ দিয়ে কথা বেরোলো না। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ড, 1 মিনিট। কোনো উত্তর নেই, কোনো শব্দ নেই, কোনো কিচ্ছু নেই। রবু যেন ঘরের আর সব টেবিল চেয়ার আলমারি যন্ত্রপাতির মতোই নিষ্প্রাণ, নির্জীব। এবারে আমার ঘাম ছোড়ার পালা। আমি এগিয়ে রবুর মাথার উপরে বোতামটা নিয়ে টেপাটিপি করলাম। এটা নাড়লাম, ওটা নাড়লাম, এমনকি রবুর সমস্ত শরীরটাকে নিয়ে বারবার ঝাঁকুনি দিলাম। ভিতরের কলকবজা সব ঝনঝন করে উঠল, কিন্তু কোনো ফল হলো না। রবু আজ আমার এবং ভারতীয় বিজ্ঞানের সমস্ত মান সম্মান এই 2 বিখ্যাত বিদেশি বৈজ্ঞানিকের সামনে মাটিতে মিশিয়ে দিল। বোগেল্ট মুখ দিয়ে করে একটা শব্দ করে বললেন, ওটায় যে একটা বড় রকম ডিফেক্ট রয়ে গেছে তাতে কোনো সন্দেহ নেই। যাই হোক, অঙ্কটাও ভালোই জানে। যদি অসুবিধা না হয় কাল বিকেলে ওটাকে নিয়ে একবার আমার বাড়িতে গেলে আমি সারিয়ে দিতে পারবো বলে মনে হয়। আর আমারও কিছু দেখবার আছে। তোমাদের দুজনেরই নেমন্তন্ন রইল। বোগেল্ট বিদায় নিয়ে চলে গেলেন। পমার আমার মনের অবস্থা বুঝতে পেরেছিলেন, আর আমিও বুঝতে পারছিলাম তিনি নিজেও খুব বিব্রত বোধ করছেন। বললেন, আমার কাছে ব্যাপারটা ভারী আশ্চর্য লাগছে।
এসো তো দেখা যাক ও এখন আবার ঠিকমতো কথা বলছে কিনা। ল্যাবরেটরিতে ফিরে গিয়ে রবুকে প্রশ্ন করতে সে আবার যথারীতি জবাব দিতে শুরু করলো। হাঁটা চলাও ঠিকই করলো। বুঝতে পারলাম যে ঠিক ওই একটা প্রশ্নের মুহূর্তে ওর মধ্যে কোনো একটা সাময়িক গন্ডগোল হয়েছিল, যার জন্য বেচারা জবাবটা দিতে পারেনি। এ ব্যাপারে দায়ী করতে হলে আমাকেই করতে হয়, ওর আর কি দোষ। সন্ধ্যার দিকে বউগিল্ডের কাছ থেকে টেলিফোন এলো। ভদ্রলোক আগামীকালের নেমন্তন্নের কথা মনে করিয়ে দিলেন। রবুকে নিয়ে আসার কথাটাও আবার বললেন, আমি ছাড়া আর কেউ থাকবে না, কাজেই আপনার যন্ত্র যদি গন্ডগোল করে বাইরের কারোর কাছে অপদস্থ হওয়ার কোনো ভয় নেই আপনার। মন থেকে অস্বস্তি যাচ্ছিল না, কাজে রাত্রি পাছে ঘুম না হয় সেজন্য আমার তৈরি ঘুমের ওষুধ স্বপ্নলিনের একটা বড়ি খেয়ে নিয়েছি। একটা কথা মনে পড়ে একটু খটকা লাগলো। কাল মাঝরাত্রিতে খুটখুট আওয়াজটা কেন হচ্ছিল? আমার নিজেই কি ল্যাবরেটরিতে কাজ করছিলেন নাকি? রবুর ভিতরের কলকবজা তিনি কিছু বিগড়ে দেননি তো? পমার আর বউগেল্ডের মধ্যে কোনো ষড়যন্ত্র চলছে না তো? 27 মে। কাল দেশে ফিরব। হাইডেলবার্গের বিভীষিকা কোনোদিনও মন থেকে মুছবে বলে মনে হয় না। তবে একটা নতুন জ্ঞান লাভ করেছি এখানে এসে। এটা বুঝেছি যে বৈজ্ঞানিকেরা সম্মানের যোগ্য হলেও তারা সকলেই বিশ্বাসের যোগ্য নন। কিন্তু যখন ঘটনাটা ঘটল তখন এসব কথা কিছুই মনে হয়নি। তখন কেবল মনে হয়েছিল আমার এত কাজ বাকি, কিন্তু আমি কিছুই করে যেতে পারলাম না। কিভাবে যে প্রাণটা। ঘটনাটা খুলেই বলি। বউগেল্ড আমাদের দুজনকে নেমন্তন্ন করে গিয়েছিলেন। রবুকে সঙ্গে নিয়ে চলাফেরা করা সহজ নয়, কিন্তু ভদ্রলোক যখন বলেইছেন তখন ওকে নিয়ে যাওয়াই স্থির করলাম। বিকেল 4টে নাগাদ রবুকে বাক্সে পুড়ে একটা ঘোড়া গাড়ির একদিকে সিটে তাকে কাত করে শুয়ে দড়ি দিয়ে বেঁধে তার উল্টো দিকে সিটে আমরা দুজন বসে বউগেল্ডের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। মাইল 3 পথ, যেতে 45 মিনিটের মতো লাগবে। পথে যেতে যেতে রাস্তার দুধারে বসন্তকালীন চেরি ফুলের শোভা দেখতে দেখতে পমারের কাছে বউগেল্ডের পূর্বপুরুষের কথা শুনলাম। তাদের মধ্যে একজন নাম জুলিয়াস বউগেল্ড। ব্যারেন ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো মরা মানুষকে জ্যান্ত করতে গিয়ে নিজেই রহস্যময়ভাবে প্রাণ হারান। এছাড়া 2-1 উন্মাদ পুরুষদের কথা শোনা যায়, যারা নাকি বেশিরভাগ জীবনই পাগলাগারদে কাটিয়েছেন। বনের ভিতর দিয়ে পাহাড়ে রাস্তা উঠে গেছে, এখানে ঠান্ডাটা যেন আরো বেশি। তাছাড়া রোদও পড়ে আসছে। আমি মাফলারটা বেশ ভালো করে জড়িয়ে নিলাম। কিছুক্ষণ চলার পর একটা মোড় ঘুরতেই সামনে একটা কারুকার্য করা বিরাট গেট দেখা গেল। পমার বললেন, এসে গেছি। গেটের উপর নকশা করে লেখা রয়েছে ভিলা মারিয়ান। একজন প্রহরী এসে গেটটা খুলে দিল। আমাদের গাড়ি তার ভিতর দিয়ে ঢুকে খটখট করতে করতে একেবারে বাড়ির দরজার সামনে উপস্থিত হল। বাড়ির চেয়ে প্রাসাদ বা কেল্লা বললেই বোধহয় ভালো। বউগেল্ড সামনেই অপেক্ষা করছিলেন। আমাদের নামার সঙ্গে সঙ্গে এগিয়ে এসে তার ঠান্ডা হাত দিয়ে আমাদের করমর্দন করে বললেন, তোমরা আসতে আমি ভারী খুশি হয়েছি। তারপর দুজন সন্ডা মার্কা চাকর বেরিয়ে এসে রোর বাক্স তুলে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমরা ভিতরে বৈঠকখানায় গিয়ে বসলাম, আর তার পাশেই লাইব্রেরিতে বউগেল্ডের আদেশ মতো রবুকে বাক্স থেকে বার করে দাঁড় করানো হলো। সমস্ত বাড়িটা, বিশেষ করে এই বৈঠকখানা এবং তার প্রত্যেকটি জিনিস, ছবি, আয়না, ঘড়ি, ঝাল লণ্ঠন, সবকিছুতেই যেমন প্রাচীনত্ব তেমনি আভিজাত্যের ছাপ। একটা কেমন গন্ধ রয়েছে ঘরটার মধ্যে, যেটা কিছুটা পুরনো কাঠের আর কিছুটা যেন মনে হয় কোনো ওষুধের বা কেমিক্যালের। বউগেল্ডেরও নিজের একটা ল্যাবরেটরি নিশ্চয়ই আছে, আর সেটা হয়তো ওই বৈঠকখানারই কাছাকাছি কোথাও হয়। বাতি জ্বালানো সত্ত্বেও ঘরের আবছা অন্ধকার ভাবটা কাটল না। কাটবেই বা কী করে? এমন কোনো জিনিস ঘরে নেই যার রং বলা যেতে পারে হালকা। সবই হয় ব্রাউন না হয় কালচে, আর সবই পুরনো। সব মিলিয়ে একটা গম্ভীর গা ছমছম করা ভাব। আমি মদ খাই না বলে বউগেল্ড আমার জন্য গেলাসে করে আপেলের রস আনিয়ে দিলেন। যে চাকরটি ট্রেতে করে পানীয় নিয়ে এলো, দেখলে মনে হয় তার অন্তত 90 বছর বয়স হবে।
আমি হয়তো তার দিকে একটু বেশি মাত্রায় অবাক হয়ে দেখছিলাম, আর বোগেল্ট বোধহয় আমার কৌতূহলটা মেটাবার জন্য বললেন, রুডি আমার জন্মের আগে থেকেই এ বাড়িতে আছে। ওরা 3 পুরুষ ধরে আমাদের বাড়ির চাকর। এখানে বলে রাখি, বোগেল্টের মতো এমন গম্ভীর অথচ এত মোলায়েম গলার স্বর আমি আর কখনো শুনিনি। আমরা 3 জনে হাতে গেলাস ধরে পরস্পরের স্বাস্থ্য কামনা করছি। এমন সময় বাইরে কোথা থেকে যেন টেলিফোন বেজে উঠল। তারপর বুড়ো চাকর রুডি এসে খবর দিল পমারের ফোন। পমার উঠে ফোন ধরতে চলে গেলে। বোগেল্টের হাতের গিলাসেও আপেলের রস। সেটাকে ঘোরাতে ঘোরাতে আমার দিকে একদৃষ্টে চেয়ে বোগেল্ট বললেন, প্রফেসর শঙ্কু, তুমি জানো বোধহয় আজ 30 বছর ধরে বৈজ্ঞানিকেরা যান্ত্রিক মানুষ নিয়ে গবেষণা করছেন। জানি। এ নিয়ে কিছু কাজ আমিও করেছি, তা জানো বোধহয়। জানি, আমি তোমার কিছু লেখাও পড়েছি। আমি শেষ লেখা লিখেছি 10 বছর আগে। আমার আসল গবেষণা শুরু হয়েছে সেই লেখার পর। এই গবেষণার বিষয় একটি তথ্য আমি কোথাও প্রকাশ করিনি। আমি চুপ করে রইলাম। বোগেল্ট চুপ করে একদৃষ্টে তার কটুরাগত নীল চোখ দিয়ে আমার দিকে চেয়ে রইলেন। কোথায় যেন একটা দুমদুম করে শব্দ হচ্ছে, বাড়িরই মধ্যে, কিন্তু কাছাকাছি নয়। পমার এত দেরি করছেন কেন? উনি কার সঙ্গে টেলিফোনে কথা বলছেন? বোগেল্ট বললেন, পমারের ফোনটা বোধহয় জরুরি। আমি চমকে উঠলাম। আমি তো কিছু বলিনি ওকে, উনি আমার মনের কথা বুঝলেন কি করে? এবার বোগেল্ট একটা প্রশ্ন করে বসলেন, যেটা আমার কাছে সম্পূর্ণ অপ্রত্যাশিত। তোমার রোবটটা আমাকে বিক্রি করবে? সে কি কথা, কেন বলো তো? বোগেল্ট গম্ভীর গলায় বললেন, আমার ওটা দরকার। কারণ শুধু একটাই, আমার রোবট অঙ্ক কষতে জানে না, অথচ ওটা আমার বিশেষ প্রয়োজন। তোমার রোবো কি এখানে আছে? বোগেল্ট মাথা নেড়ে হ্যাঁ বললেন। থেকে থেকে গুম 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 শব্দ আর পমারের ফিতে দেরি, এই দুটো ব্যাপারেই কেমন যেন অস্বস্তি লাগছিল। কিন্তু তা সত্ত্বেও বোগেল্টের রোবো এই বাড়িতেই আছে জেনে, আর তাকে হয়তো দেখতে পাবো এই মনে করে একটা উত্তেজনার শিহরণ অনুভব করলাম। বোগেল্ট বললেন, আমার রোবোর মতো রোবো আজ পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। আমি গটফ্রিড বোগেল্ট যা সৃষ্টি করেছি তার কোনো তুলনা নেই। কিন্তু আমার রোবোর একটি গুণের অভাব, সে তোমারটার মতো অত সহজে অঙ্ক কষতে পারে না। অথচ তার এই অভাব পূরণ করা দরকার। তোমার রোবটটা পেলে সে কাজটা সম্ভব হবে। আমার ভারী বিরক্ত লাগলো। এমন জিনিস কি কেউ কখনো পয়সার জন্য হাতছাড়া করে? আমার এত স্বাধীন নিজের হাতে তৈরি প্রথম রোগ, এটা আমি হাইডেলবার্গে আধপাকলা বৈজ্ঞানিককে বিক্রি করে দেব? কিসের জন্য? আমার এমন কি টাকার দরকার পড়েছে? আর ওই অঙ্কের ব্যাপারটাতেই তো আমার সবচেয়ে বড় কৃতিত্ব। বোগেল্ট যেমন রোবই তৈরি করে থাকুন না কেন, উনি নিজে যাই বলুন, আমি জানি আমার চেয়ে আশ্চর্য কোনো যান্ত্রিক মানুষ তিনি কখনোই তৈরি করেননি। আমি মাথা নেড়ে বললাম, মাফ করো বোগেল্ট, ও জিনিসটা আমি বেচতে পারবো না। সত্যি বলতে কি, তুমি যখন এত বড় বৈজ্ঞানিক, তখন আর একটু পরিশ্রম করলে আমি যে জিনিসটা করেছি সেটা তুমি করতে পারবে না কেন? তার কারণ বোগেল্ট সোফা ছেড়ে উঠে দাঁড়িয়েছেন। সবাই সব জিনিস পারে না, এটাই পৃথিবীর নিয়ম। চেষ্টা করলে যে পারি তা আমিও জানি, কারণ আমার অসাধ্য কিছু নেই। কিন্তু সময় কম, আমার টাকা পয়সাও যা ছিল সবই গেছে। আমার বাড়ি দেনার দায়ে বাঁধা পড়ে আছে। সব কিছু গেছে আমার ওই একটি রোবট তৈরি করতে। কোটি কোটি মার্ক খরচা করেছি আমি ওটার পিছনে, কিন্তু ওই একটা গুণের অভাবে
ওটা নিখুঁত হয়নি। ওটা আমার চাই। ওটা পেলে আমি আবার রোবো থেকে আমার সমস্ত টাকা আবার ফিরে পাবো। লোকে বলবে, হ্যাঁ, বোগেল যা করেছে তার বেশি কিছু করা মানুষের সাধ্য নয়। আমার সিন্ধুকে কিছু সোনার গিল্ড রাখা আছে, 400 বছরের পুরনো। সে গিল্ড আমি তোমাকে দেব, তুমি রোবোটা বিক্রি করে দাও। সোনার লোভ দেখাচ্ছেন আমাকে? লোভ জিনিসটা যে কতকাল আগে জয় করেছি তা তো আর বোগেট জানেন না। এবার আমিও আমার গলার স্বর যথাসম্ভব গম্ভীর করে বললাম, তোমার কথাবার্তার সুর আমার ভালো লাগছে না বোগেট। সোনা কেন, হীরের খনি দিলেও আমার রবুকে বিক্রি করব না। তাহলে আর তুমি কোনো রাস্তা রাখলে না আমার জন্য? এই বলে বোগেট প্রথমেই যে কাজটা করলেন সেটা হলো সোজা গিয়ে সিঁড়ির দিকে দরজাটা বন্ধ করে দেওয়া। তারপর উল্টো দিকে যে দরজাটা ছিল বোধহয় খাবার ঘরে যাবার, সেটাও তিনি বন্ধ করে দিলেন। কাঁচের জানলাগুলো এমনিতেই বন্ধ, খোলা রইল শুধু লাইব্রেরির দরজা। রবু রয়েছে ওই লাইব্রেরি ঘরে। আর এই প্রথম আমার মনে হলো যে আমি হয়তো আর রবুকে দেখতে পাবো না। হয়তো সে আর কয়েকদিনের মধ্যেই অন্য মালিকের হয়ে কাজ করবে, তার হয়ে কঠিন কঠিন অঙ্কের সমাধান করবে। আর পমার, আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই যে পমারের সঙ্গে বোগেট স্বর করে আমার সর্বনাশ করতে চলেছে। দুম 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 আবার সে শব্দ শুনতে পেলাম। মনে হলো মাটির নিচ থেকে আসছে সে শব্দটা। কিসের শব্দ? বোগেটের রোবো। আর ভাববার সময় নেই, বোগেট আমার সামনে এসে দাঁড়িয়েছেন। আবার সেই নিষ্ফল দৃষ্টি, এমন নিষ্ঠুর চাহনি আমি আর কারো চোখে দেখিনি। এবার যখন বোগেট কথা বললেন তখন দেখলাম তার গলার আর সে মোলায়েম ভাবটা নেই, তার বদলে একটা আশ্চর্য ইস্পাত সুলভ কাঠিন্য। প্রাণ সৃষ্টি করার চেয়ে প্রাণ ধ্বংস করা কত বেশি সহজ সেটা তুমি জানো না শঙ্কু? গলার স্বর বন্ধ করে গম গম করে প্রতিধ্বনিত হয়ে উঠল। একটিমাত্র ইলেকট্রিক শক। কত ভোল্টেজ জানো? তোমার রোবো জানতে পারে। আর সে শক দেবার পন্থাটিও ভারী সহজ। আমার গায়ে সেই শক রোধ করা কার্বোথিনের গেঞ্জিটা পড়া আছে। শকে আমার কিচ্ছু হবে না, কিন্তু গায়ের জোরে এই জার্মানির সঙ্গে পারবো কি করে? আমি চিৎকার করে উঠলাম, পমার পমার! বোগেট তার ডান হাতটাকে সামনে বাড়িয়ে 5টা আঙুল সামনের দিকে সোজা করে আমার দিকে এগিয়ে আসছেন। তার চোখে হিংস্র উল্লাসের দৃষ্টি। আমি পেছাতে গিয়ে শোভায় বাঁধা পেলাম। পেছনোর কোনো উপায় নেই। বোগেটের হাতের আঙুল আমার কপাল থেকে 6 ইঞ্চি দূরে। গিরিডির কথা। ঢং 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 একটা শব্দ শুনে আমার দৃষ্টি ডান দিকে ফিরল। বোগেটও যেন চমকে গিয়ে ঘাড় ফেরালেন। তারপর এক আশ্চর্য অবিশ্বাস্য ব্যাপার ঘটল। ল্যাবরেটরির দরজা দিয়ে আমাদের ঘরের মধ্যে এসে উপস্থিত হলো আমারই হাতের তৈরি যান্ত্রিক রবু। তার চোখ এখনো টেরা, তার মুখে এখনো আমারই দেওয়া হাসি। চোখের নিমেষে একটা ইস্পাতের ঝড়ের মতো এগিয়ে এসে তার হাত দুটোকে বাড়িয়ে দিয়ে সে জাপটে ধরল বোগেটকে। আর তারপর যেটা ঘটল সেরকম বিচিত্র বিভৎস জিনিস আমি আর কখনো দেখিনি। রবুর হাতের চাপে বোগেটের মাথাটা যেন প্যাঁচের মতো একেবারে পিঠের দিকে ঘুরে গেল। তারপর রবুরই টানে সেই মাথাটা শরীর থেকে একেবারে আলগা হয়ে গিয়ে মাটিতে ছিটকে পড়ল। আর শরীরের ভিতর থেকে গলা ফাঁক দিয়ে বেরিয়ে পড়ল একরাশ বৈদ্যুতিক তার। আমি আর দাঁড়িয়ে থাকতে না পেরে প্রায় অবশ অচেতন অবস্থায় ধপ করে সোফায় বসে পড়লাম। চোখ, মন, মস্তিষ্ক সব যেন ধাঁধিয়ে গিয়েছিল। প্রায় বেহুশ অবস্থায় বুঝতে পারলাম সিঁড়ির দিকে দরজায় ধাক্কা পড়ছে। শঙ্কু, দরজা খোলো, দরজা খোলো! পমারের গলা। হঠাৎ যেন আমার শক্তি আর জ্ঞান ফিরে পেলাম। সোফা ছেড়ে উঠে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখি 3 জন লোক। পমার, বোগেটের বুড়ো চাকর রুডি, আর হ্যাঁ, কোনো সন্দেহ নেই ইনি হলেন আসল বৈজ্ঞানিক গটফ্রিড বোগেট।
এর পরের ঘটনা আর বেশি নেই। আমার মনের কয়েকটা প্রশ্নের মধ্যে একটা পমারের কথায় মুহূর্তেই পরিষ্কার হয়ে গেল। সেদিন মাঝরাত্রিরে আমি ল্যাবরেটরিতে ঢুকে তোমার রোবুর মাথার ভিতর আমারই আবিষ্কৃত একটি যন্ত্র ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। তার ফলে তোমার সঙ্গে ওর মনের একটা টেলিপ্যাথিক যোগ হয়ে গিয়েছিল। তোমার বিপদ বুঝে তাই আর ও চুপ থাকতে পারেনি। বোগেল্ট বললেন, এইসব যান্ত্রিক মানুষ যন্ত্রের মতো হওয়াই ভালো। আমার রোবোকে আমি এত বেশি আমার মতো করে ফেলেছিলাম বলেই ও আমাকে সহ্য করতে পারল না। ঠিক ওরই মতো আরেকজন কেউ থাকে সেটা ও চাইল না। ভেবেছিলাম আমার মৃত্যুর পর ও আমার কাজ চালিয়ে যাবে, কিন্তু ব্রেন জিনিসটার মতিগতি কি আর মানুষ স্থির করতে পারে? যেই ওর বাঁধন খুলে দিলাম অমনি ও আমাকে বন্দি করে ফেলল। আমাকে মারেনি, তার কারণ ও জানতো যে বিগড়ে গেলে আমি ছাড়া ওর গতি নেই। পমার বললেন, রুডি সবই জানতো, কিন্তু ভয়ে কিছু করতে পারছিল না। আজকে ফোনের ধাপ্পাটা রুডিরই কারসাজি। ও চেয়েছিল আমাকে বাইরে এনে বোরগেল্টের বন্দী হওয়ার কথাটা বলে, আর তারপর দুজনে মিলে তাকে উদ্ধার করার চেষ্টা করে। সেই ফাঁকে তোমার যে জীবন এইভাবে বিপন্ন হবে তা আমি ভাবতে পারিনি। একটা জিনিস হঠাৎ বুঝতে পেরে আমার মনটা খুশিতে ভরে উঠল। বললাম, রবু সেদিন বোগেল্টের নাম কেন বলেননি বুঝতে পারছেন তো? যে আসলে বোগেল্ট নয়, তার নাম বোগেল্টও কি করে বলবে? আমরা বুঝিনি, কিন্তু ও ঠিক বুঝেছিল। যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো। এতক্ষণ আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কুর গল্প প্রফেসর শঙ্কু ও রবু। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন কোনো গল্প নিয়ে। আজকের মতো বিদায়।